স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি হৈমন্তী। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি সুবোধ ঘোষের লেখা ঠগিনী। আপনারা হয়তো অনেকেই এই গল্পটি পড়েছেন বা চলচ্চিত্রে দেখেছেন। সেই গল্পটিকে আমি আমার মতন করে আবার আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। শুরু করছি আজকের গল্প ঠগিনী। সনাতন আর সনাতনের মেয়ে সুধা। যেমন বাপ তেমন মেয়ে। একের পর এক অদ্ভুত এক একটা ঘটনা ঘটে, আর সেই ঘটনায় বাপ যেমন বেদনায় একেবারে ভেঙে পড়ে ও ডুকরে কাঁদে, তেমনি মেয়েও ব্যথার ভারে মুখ তুলে তাকাতেও পারে না। চোখে আঁচল চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। যারা কাছে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে তাদেরও চোখে জল আর বুকে দীর্ঘশ্বাস দেখা দেয়। আহা, কি কষ্টের কথা! একটিমাত্র মেয়ে ছাড়া সংসারে আর কেউ নেই যার। সে মানুষের বুক তো ভেঙেই পড়বে মেয়েকে পরের ঘরে পাঠাতে গিয়ে। সুধার বিয়ের পরদিন যখন সুধাকে নিয়ে বিদায় নেবার জন্য তৈরি হয় বর আর বরযাত্রী এবং আরও দু চারজন, তখন ডুকরে কেঁদে ওঠে সনাতন আর ফুপিয়ে কাঁদতে থাকে সুধা। কিন্তু এক মাস যেতে না যেতে পারার এই সব মানুষ এবং ওই বর ও আরও অনেকে বেশ ভালো করে বুঝতে পারে, হ্যাঁ ঠিক, একেবারে বর্ণে বর্ণে ঠিক, যেমন বাপ তেমনই মেয়ে, যেমন ধরিবাজ সনাতন তেমনই ধরিবাজ তার মেয়ে। মানুষকে ঠকাবার কায়দা ও কীর্তিতে দুজনেই সমান চৌকস, কেউ কারো চেয়ে কম নয়, যেমন বাপ তেমনই মেয়ে। পুলিশ বলে, যেমন মেয়ে তেমনই বাপ। এই নিয়ে 3 বার হলো, একবার তারকেশ্বরে আর একবার বসিরহাটে। এই রকম জোচ্চুরির 2টো কেস হয়েছে, মাত্র 2 মাসের মধ্যে 2টো কেস। এটা হলো 3rd কেস। 3টে ঘটনা এই একই বাপ এবং একই মেয়ের কাণ্ড বলে মনে হচ্ছে। এইরকম করে মানুষ ঠকানো এ দুজনের পেশা। ভাটপাড়ার বাজারের কাছে পাড়ার একটি গলির মধ্যে একটা ছোট ঘরের দরজার বন্ধ তালা ভেঙে তল্লাশি করে পুলিশ, কিন্তু একটা কুটো পড়েনি সেই শূন্য ঘরের কোনো কোণে। সনাতন আর সুধা, সেই বাপ আর মেয়ে, যেন এক অদ্ভুত ভোজবাজির খেলা দেখিয়ে নিজেদের একেবারে হাওয়াতে মিশিয়ে দিয়েছে। কখন পালিয়ে গেল কেউ বলতে পারে না। পাড়ার লোক যারা 1 মাস আগে সেই বাপ ও মেয়ের চোখের জল দেখে নিজেরাও কাঁদো কাঁদো হয়েছিল, লজ্জা পায় তারা এবং আক্ষেপ করে। বাস্তবিক এই সংসারই একটা চিড়িয়াখানা, কি না কাণ্ড হয় এখানে। কেউ কেউ বলেন, চিড়িয়াখানাতেও এরকম কুৎসিত কাণ্ড হয় না মশাই, মানুষের সংসারেই হয়। আরেকজন বলেন, লজ্জার ব্যাপার এই যে আমাদের পাড়াতেই আমাদের চোখের ওপর দিয়ে এরকম একটা কাণ্ড হয়ে গেল। কোথাকার একটা লোক আর একটা মেয়ে এসে কদিনের মধ্যে পাড়া শুদ্ধ লোককে একেবারে বোকা বানিয়ে দিয়ে কেটে পড়ল মশাই। কেউ ওদের একটু সন্দেহ করতে পারল না। হ্যাঁ, কেউ সন্দেহ করতে পারেনি ওই ডুকরে কাদা আর ফুপিয়ে কাদা দৃশ্যটার মধ্যে যে অতি চমৎকার একটা জোচ্চুরি হাসছে, সেটা পাড়ার লোকের চোখে আর বর ও বরযাত্রীদের চোখে ধরা পড়েনি। ধরা পড়বেই বা কেমন করে? বাপ ও মেয়ের সেই করুণ কান্নার ছবি এখনো স্মরণ করলে মনে হয়, না, জোচ্চুরির ব্যাপার নয়, অন্য কোনো ব্যাপার আছে। পুলিশ বলে, অন্য কোনো ব্যাপার নয়, ওরা বাপ ও মেয়ে ঠিকই। একটা নতুন জায়গায় গিয়ে নতুন নাম নিয়ে আর নতুন জাতের নাম নিয়ে বাপেতে মেয়েতে কিছুদিন থাকে,
তারপর এই রকম একটা কাণ্ড করে সরে পড়ে। পাড়ার লোকও দুঃখে ও লজ্জায় এবং যেন অপরাধীর মতো মুখের ভাব করে তাকিয়ে থাকে সেই ভদ্রলোকের মুখের দিকে, যিনি মাত্র 1 মাস আগে টোপর মাথায় দিয়ে এক সন্ধ্যায় এই পাড়াতে আবির্ভূত হয়েছিলেন আজকের ওই শূন্য ঘরের এক গরিব পিতাকে কন্যাদায় থেকে উদ্ধার করার জন্য। পাড়ার কয়েকটা ছোকরা মুখ টিপে হাসতেও থাকে। ভদ্রলোক একটু বয়স্ক, বয়স 45-এরও বেশি হবে, প্রায় 50-এর কাছাকাছি। নৈহাটিতে কাপড়ের দোকান আছে ভদ্রলোকের। বিপত্নিক ও নিঃসন্তান এক ব্যবসায়ী মানুষ। আবার বিয়ে করবার জন্যে প্রস্তুত ছিলেন না, ইচ্ছা ছিল না। কিন্তু সনাতনবাবুর সঙ্গে পরিচয় হওয়ার পর এবং সনাতনবাবুর দারিদ্র্যের পরিচয় পাওয়ার পর তার এই বয়সে সংসারের কাছ থেকে একটা মিষ্টি হাসি পাওয়ার জন্য তার মন বড়ই বিচলিত হয়ে উঠল। এই গলির ওই ঘরেতে সনাতনবাবুর আমন্ত্রণে একদিন একটু পিঠে আর পায়েস খেতে এসে মনে মনে ঠিক করে ফেললেন তিনি সনাতনবাবুকে কন্যাদায় থেকে উদ্ধার করতেই হবে। স্বজাতের এক গরিবের এত সুন্দরী একটি মেয়ে এইভাবে পড়ে আছে এই গলির অন্ধকারে। ভাবতেও কষ্ট হয়েছিল নৈহাটির সেই কাপড় বেচা আর বেশ কিছু টাকা পয়সাওয়ালা মানুষটির মনে। মেয়ের বাপ সনাতনকে নগদ 500 টাকা দিয়ে এবং দান সামগ্রীর জন্য আর কিছু দিয়ে আর মেয়ের জন্য 10 ভরি সোনার অলংকার দিয়ে সনাতনের সম্মতি ও একটা শুভ দিন স্থির করে ফেললেন নৈহাটির গণেশ বস্ত্রালয়ের এই মালিক। বেচারা সুন্দরী সুধার ঘোমটা ঢাকা মুখের দিকে তাকাতে তাকাতে ধন্য হয়ে এবং সুধাকে নিয়ে এক সকালে এই গলির ওই ঘর থেকে বিদায় নিলেন যে মানুষটি, তিনি আজ পুলিশের সঙ্গে এসে দাঁড়িয়ে আছেন এ ঘরের দরজার কাছে। বিয়ের দিন 7 পরে সনাতন নিজে নৈহাটিতে গিয়ে সুধাকে নিয়ে ফিরে এসেছিলেন এই বাসাতেই। তারপর আর কদিন যে এখানে ওরা ছিল তা ঠিক কেউ বলতে পারে না। চিঠি দিয়েও কোনো খবর না পেয়ে এবং নিজে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে একদিন চমকে উঠলেন গণেশ বস্ত্রালয়ের মালিক। পুলিশে খবর দেওয়া হলো এবং পুলিশ এখন বলছে হ্যাঁ, এই নিয়ে তৃতীয়বার। এইভাবে আরও 2বার ওই বাপ তার ওই মেয়ের বিয়ে দিয়েছে, আর বিয়ের কদিন পরেই অদৃশ্য হয়ে গিয়েছে বাপ ও মেয়ে দুজনেই। ওদের আসল নামও জানে না পুলিশ। তারকেশ্বরে ওরা ছিল ব্রাহ্মণ এবং বসিরহাটে কায়স্থ। ভাটপাড়ায় এসে হয়েছে বৈদ্য। তারকেশ্বরের কেসটা হলো প্রসন্ন চক্রবর্তীর নামে এক বাপ এবং সুনয়না নামে তার এক মেয়ের জোচ্চুরি। বসিরহাটের কেসটা হলো সদানন্দ ঘোষ নামে এক বাপ আর মাধবী নামে এক মেয়ের জোচ্চুরির কেস। আর এখন ভাটপাড়ার এই গলিতে তারাই সনাতন সেন আর সুধা সেন নামে অদ্ভুত এক বাপ এবং অদ্ভুত এক মেয়ের এক জোচ্চুরির স্মৃতিটুকু শুধু রেখে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। 3 জন নিরীহ ও বিশ্বাসী মানুষের জীবনকে মিথ্যা বাসর ঘর আর ভুয়া ফুলসজ্জা দিয়ে নির্মমভাবে ঠকিয়ে এই পৃথিবীর জনতার ভিড়ের মধ্যে এখন কে জানে কোথায় লুকিয়ে পড়েছে এক অদ্ভুত ঠগ আর এক অদ্ভুত ঠগিনী মেয়ে। যেমন বাপ তার তেমনই মেয়ে, এবং যেমন মেয়ে তেমনই তার বাপ। ভাটপাড়ার গলি থেকে চিন্তা করতে করতে ফিরে যায় পুলিশ। পাড়ার লোকেরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আর গণেশ বস্ত্রালয়ের মালিক একটা হাসি হাসি শান্ত ও সুন্দর মুখ কল্পনায় দেখতে পেয়ে দুঃখে ও বিস্ময়ে শিউরে ওঠেন। উহ, এরকম করেও মানুষ ঠকাতে পারে মানুষকে। ভাটপাড়ার গলি জানে না, পুলিশও অনুমান করতে পারে না, আর গণেশ বস্ত্রালয়ের মালিকের মনও
কল্পনা করতে পারে না যে ঠিক সেই মুহূর্তে রানাঘাটের এক পল্লীর এক ক্ষুদ্র গৃহের জানলার দিকে তাকিয়ে এইভাবে নিজের ভাগ্যকে এক নিষ্ঠুর ছলনার জালে সমর্পণ করবার জন্য হাসছে আর একটা মানুষের চোখ। বিজয়বাবুর নামে এক ভদ্রলোকের করবী নামে এক তরুণী কন্যা কথা বলছে রমেশ নামে এক যুবকের সঙ্গে। জানলার কাছে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে করবী অভিমানের সুরে আস্তে আস্তে বলে, আপনি কেন বারবার আসেন? রমেশ উৎফুল্লভাবে হাসতে থাকে। এক জ্যোতিষী আমার হাত দেখে কি বলেছে জানো? যে মেয়ে আমার বউ হবে তার নামের প্রথম অক্ষর হলো ক। করবীও হাসে, কিন্তু বুঝতে পারে না কেন। এরকম করে শুধু রোজই এসে জানলার কাছে দাঁড়িয়ে থাকলে আমার শুধু দুর্নাম হবে, আর কিছুই হবে না। সাইকেলের গায়ে হেলান দিয়ে পথের ওপর দাঁড়িয়ে রমেশ বলে, আমি যে না এসে পারছি না করবী। যেদিন তুমি প্রথম তাকিয়েছ আমার দিকে সেদিনই বুঝেছি যে তুমিই আমার শান্তি আর সুখ। এ আপনার বড়লোকি খেয়াল। এখন আসতে ভালো লাগছে, কিন্তু আর কদিন পরে এদিকের কথা ভুলেও মনে পড়বে না, আসতেও ভালো লাগবে না। আর আসবেনও কেন শুধু মিছিমিছি? আমি বড় লোক নই, বড় লোকই খেয়ালও আমার নেই। আমি তোমাকে দেখতে আসি প্রাণের দায়ে, এইটা আমার খেয়াল নয় করবী। কি করেন আপনি? আমি আর্টিস্ট। তার মানে? কলকাতায় তুমি ছিলে কখনো? হ্যাঁ, ছিলাম কিছুদিন। সিনেমা ছবি দেখেছো কখনো? দু একটা দেখেছি। সিনেমা হাউসের দেওয়ালে আঁকা বড় বড় রঙিন ছবিগুলি চোখে পড়েছে কখনো? হ্যাঁ। ওই ছবি আমি আঁকি। তার জন্য কি টাকা পয়সা পান? নিশ্চয়ই, ওই তো আমার রোজগার। আর ভগবানের আশীর্বাদে একরকম মন্দ নয় আমার রোজগার। মাসে 50 টাকা হয়? তা হয় বই কি। ঠিক কত হয় বলুন না। যাই হোক না কেন, তাতে তোমাকে সুখে রাখতে পারবো। করবী মুখ ভার করে বলে, হ্যাঁ, কাঙালের মেয়েকে সুখী করতে বছরে একজোড়া শাড়ি আর রোজ একবেলা দুমুঠো ভাত দরকার, তার বেশি আর কিছু দরকার হয় না। রমেশ বিব্রতভাবে বলে, তা কেন হবে? আমি কি বছরে একজোড়া ধুতি পরি, না রোজ একবেলা দুমুঠো ভাত খাই? করবী হাসে, তাহলে বলুন, আপনার টাকা আছে? তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখবার মতো, তোমাকে কষ্ট না দেবার মতো টাকা আছে বই কি, তবে ওই ওরকম নয়। দূরে এক মারোয়ারি ধনিকের প্রকাণ্ড একটা বাড়ির দিকে হাত তুলে রমেশ বলে, ওরকম বড় লোক আমি নই, তুমিও নও করবী। কাজেই বিয়ের খরচ আসবে কোথা থেকে? রমেশ কিছুক্ষণ চুপ করে কি ভাবে, তারপর একটু হতাশভাবে বলে, বিজয়বাবুর কি একেবারেই কিছু নেই? ছল ছল করে করবীর দুই চোখ। থাকলে কি আর? কত টাকা লাগতে পারে? আমি তো জানি ভদ্রলোকের মেয়ের বিয়ে নম করে সারতে হলে অন্তত 2000 টাকা লাগে। রমেশ বিস্মিত হয়। 2000? করবীর চোখের কোণে একটা সন্দেহ ভরা বিরক্তির ভাব তীক্ষ্ণ হয়ে ওঠে। কি ভাবছেন, পারবেন না এই সামান্য 2000 টাকা জোগাড় করতে? রমেশ বিষণ্ণভাবে বলে, পারি, তবে তাড়াতাড়ি জোগাড় করতে হলে নানা জায়গা থেকে 200-100 করে ধার করা ছাড়া উপায় নেই। তাহলে ধার করুন, ধার একদিন শোধও করতে পারবেন, কিন্তু দেরি হলে। বলতে গিয়ে হঠাৎ থেমে যায় করবী। আবার ছলছল করে
দুই চোখ। কি হলো? সত্যি কি ভালোবাসো আমাকে? হ্যাঁ করবি। তবে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো। যদি না করো তবে বোধ হয় আমাকে মরতেই হবে। এ কি কথা বলছো? হ্যাঁ, বৈদ্যবাটির এক দোজবরে বুড়োর সঙ্গে আমার বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গিয়েছে। বিয়ের খরচের জন্য ৩,০০০ টাকা বাবাকে দিতে চেয়েছেন বৈদ্যবাটির ভদ্রলোক। রমেশ তার সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরে। চোখ আর মুখ যেন হঠাৎ এক প্রতিজ্ঞায় শক্ত হয়ে ওঠে। করবীর মুখের দিকে তাকিয়ে রমেশ বলে, কখনো হতে দেব না করবি। বিজয়বাবুকে তুমি বারণ করে দাও যেন বুড়োর টাকা স্পর্শ না করেন। সাইকেলের প্যাডেলে পা দিয়ে রমেশ প্রায় চেঁচিয়ে ওঠে, আমি কথা দিচ্ছি করবি, বিয়ের সব খরচ আমার। 10 দিনের মধ্যে তোমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে যাব। চলে যায় রমেশ। ছোট একটি উৎসব হয়ে গেল রানাঘাটের সেই পাড়ার সেই ক্ষুদ্র গৃহের আঙিনায়। পাড়ার লোক তো এই কদিনের মধ্যে মুগ্ধ হয়েই গিয়েছিল বিজয়বাবু নামে নবাগন্তুক এই গরিব ভদ্রলোক আর করবী নামে তার শান্ত ও সুন্দর মেয়েটির ব্যবহারে। খাওয়া দাওয়ার সামান্য একটু ব্যবস্থা করতে চেয়েছিলেন বিজয়বাবু, কিন্তু পাড়ার ভদ্রলোকেরা বাধা দিয়েছেন বিজয়বাবুকে। মিথ্যে এসব বাজে খরচ করার কোনো দরকার নেই মশাই। আপনার মতো অবস্থার লোকের পক্ষে এসব খরচ একেবারেই একটা অন্যায় খরচ। শুধু ১,৫০০ টাকার অলংকারে মেয়েকে সাজিয়ে দিয়ে এবং অন্য খরচের কাজ নমনম করে সেরে দিয়ে শুভ কাজ সম্পূর্ণ করলেন বিজয়বাবু। পাড়ার লোক জানল ভদ্রলোকের জীবনের যা কিছু পুঁজি জমানো ছিল সব খরচ করে মেয়েকে সোনার অলংকারে সাজিয়ে দিয়েছেন। এতটা করবার কোনো দরকার ছিল না, কারণ পাত্রপক্ষ থেকে এতটা দাবিও ছিল না। যাই হোক, একটি মাত্র সন্তান, ওই এক মেয়ে, এবং এই তো ভদ্রলোকের জীবনের একটি মাত্র দায়। তাই সেই দায় পালন করতে গিয়ে ভদ্রলোক নিজেকে ভিখিরি করে দিলেন। মেয়েকে বড় ভালোবাসেন বিজয়বাবু। রমেশের দেওয়া টাকা দিয়ে কেনা অলংকারে সেজে নিয়ে রমেশের সঙ্গে চলল রমেশের পরিণীতা করবী। মেয়ে বিদায়ের সময় সেই রকমই করুণ হয়ে জেগে উঠল সেই দৃশ্য, যে দৃশ্য একবার তারকেশ্বর, একবার বসিরহাট আর একবার ভাটপাড়ার এক একটি পাড়ার চোখ করুণ করে দিয়েছে। ডুকরে কেঁদে উঠলেন বিজয়বাবু, আর ফুপিয়ে কাঁদে করবী। রানাঘাটের একটি পাড়ার অনেক মানুষের চোখ করুণ করে দিয়ে স্বামীর সঙ্গে স্বামীর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল করবী। আর সেই দিনই সন্ধ্যায় কলকাতার বাগবাজারের এক গলিতে একটি এক ঘরে বাসার ভিতরে এসে দাঁড়ালো রমেশের নববিবাহিত বধূ। তার 2 দিন পরেই বাগবাজারের গলিতে ক্ষুদ্র সেই বাসার বক্ষে উৎসবের বাতি জ্বলে সারা রাত। বৌভাত আর ফুলসজ্জা। উৎসবে সমারোহ নেই, কিন্তু হাসি আর কলরবের সমারোহ আছে। রমেশের আপন বলতেই পৃথিবীতে যারা আছে তাদেরই কয়েকজন এসে রমেশের জীবনের এই উৎসবের সকল কাজের ভার নিয়েছে। এসেছেন এক মাসি এবং তার 3 মেয়ে, এলেন এক খুড়ো তার 10টি ছেলে মেয়ে নিয়ে। রমেশের 2 বন্ধুর মা আর এক বন্ধু স্ত্রীও এলেন। বউ দেখে খুশি হলেন সবাই। একটি রাত ও একটি সকালবেলাকে ব্যস্ততায়, মুখরতায় এবং হাসি হাসি হাঁক ডাকে ভরে দিয়ে যখন চলে গেলেন সকলে, তখন বিকেলের রোদ ঘরের জানলায় এসে লুটিয়ে পড়েছে। ঘরের মধ্যে নববধূ এতক্ষণে জোরে একটা হাঁফ ছাড়ে, মাথার কাপড় নামিয়ে দিয়ে তার বড় বড় কাজল পরা চোখ ঘুরিয়ে ঘরের চারদিকে তাকায়, আর রমেশ তাকিয়ে থাকে তার করবীর মুখের দিকে। রমেশ বলে, আমি
পটের ওপর তোমার একটা ছবি আঁকবো করবি। দুদিনেই শেষ করে ফেলবো। তারপর স্বচক্ষে দেখে বুঝবে আমার এই হাতে আমি কি করতে পারি। করবি উৎসুকভাবে তাকায়। বুঝতে পারছি না, কি বলছো? তোমার চোখ দুটিকে একেবারে জীবন্ত করে তুলব ছবিতে। করে রাখো, আমি ফিরে এসে দেখব। রমেশ আশ্চর্য হয়। কোথায় যাবে তুমি? বাবার কাছে। তা তো যাবে, কিন্তু আজকালের মধ্যে তো যাচ্ছ না। যেতে চাই না, তবে বাবা যদি এসে পড়েন, না যেয়ে পারবো না। তোমার বাবার আসবার কথা আছে নাকি? আমার মনে হয় কাল সকালেই এসে পড়বেন। কিছুক্ষণ চুপ করে থাকে করবি। তারপর হঠাৎ যেন একটা দুঃসহ বেদনায় ছটফট করে ওঠে। উহ, বাবার কথা মনে পড়লে আর কিচ্ছু ভালো লাগে না। বোধহয় এখনও কাঁদছেন। সান্ত্বনার সুরে রমেশ বলে, আশ্চর্য নয়, তুমি তো তার একমাত্র সন্তান। তোমার বাবার কষ্ট আমি বুঝতে পারি করবি, কিন্তু দেখা যাক, আসুন তো তোমার বাবা, তারপর আমি তাকে বুঝিয়ে বলবো। কি বলবে তুমি? মাসখানেক পরে তুমি যাবে, তার আগে যেন তোমাকে নিয়ে যাবার পিড়াপিড়ি না করেন। বাবা বোধহয় রাজি হবেন না, আর আমিও বলি তুমি আপত্তি করো না, বাবার মনে দুঃখ দিও না। রমেশ বিষণ্ণভাবে হাসে। কিন্তু আমার মনের দুঃখ কি উনি বুঝবেন না? তোমার মনে আবার কিসের দুঃখ? তোমার বাবা যদি কাল আসেন আর তুমি যদি তার সঙ্গে চলে যাও, তবে আমার আমার যে বড্ড খারাপ লাগবে করবি। রমেশের মুখের দিকে কাজল পরা বড় বড় চোখের দৃষ্টি একটু তীব্র করে দেখতে থাকে করবি। যদি তুমি যাও, তবে আমিও তো তোমার সঙ্গে যাব। রানাঘাটে কদিন থেকে তারপর আবার তোমাকে সঙ্গে নিয়ে ফিরে আসব। ছি, তোমার একটুও মান সম্মান জ্ঞান নেই। যেতে না বললে শ্বশুর বাড়িতে কখনো যায় মানুষ? তোমার বাবা কি আমাকে সঙ্গে যেতে বলবেন না? না। কেন? করবি আমতা আমতা করে। কে জানে কেন। কিন্তু তুমিই তো বাবাকে বলতে পারো। কি বলবো? আমাকেও যেন সঙ্গে করে নিয়ে যায়। ছি, আমাকে কি একেবারে একটা বেহায়া মনে করেছো? মেয়ে হয়ে বাপকে ও কথা বলা যায়? কি বিচ্ছিরি লজ্জার কথা। চুপ করে থাকে রমেশ। করবি বলে, তুমি গম্ভীর হলে কেন? কোনো সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহ? সন্দেহ আবার কিসের? বোধহয় সন্দেহ হচ্ছে যে তোমার জন্য আমার মনে কোনো টান নেই। আমার জন্য তোমার মনের কোনো টান নেই, এই সন্দেহ হওয়ার আগে আমি মরেই যাব। করবীর চোখ দুটো হঠাৎ কেঁপে ওঠে। বোধহয় ওর বুকের ভিতরে অদ্ভুত একটা ভয় ছটফট করে উঠেছে। আস্তে আস্তে যেন একটু হাঁসফাঁস করে বলতে থাকে করবী, তুমি মরবে কেন? তার চেয়ে বরং আমিই মরে যাব, আর তুমি এই ঘরে নতুন বউ নিয়ে একদিন আমার কথা গল্প করবে আর হাসবে। এরকম ভয়ানক কথা ঠাট্টা করেও বলতে নেই করবী। ভাগ্যিমানের বউ মরে। মিথ্যে কথা। রমেশও হাসতে হাসতে কাছে এগিয়ে এসে করবীর হাত ধরে। এরকম বউ কারো হয় না। চমকে ওঠে করবী। রমেশ হাসতে হাসতে বলে, এরকম বউ যদি মরে যায়, তবে সে অভাগা স্বামীরও বেঁচে থেকে লাভ নেই। হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকায় করবী। তারপর উঠে গিয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে থাকে, যেন রমেশের মুখের দিকে তাকাতে চায় না, আর রমেশের ওই চোখের কাছে নিজের মুখটাকেও আর দেখাতে চায় না করবী। সন্ধ্যা হয়ে আসে। করবী হঠাৎ ব্যস্ত হয়ে বলে, তুমি কি আজ খাবে না আর আমাকেও খেতে দেবে না বলে
ঠিক করেছো? তার মানে? বাইরে থেকে খাবার টাবার কিনে আনবার গরজ দেখছি না, অথচ আমাকে রান্না বান্না করতেও বলছো না। উত্তর দিতে গিয়ে রমেশের গলার স্বরে একটা আনন্দ যেন লাফ দিয়ে ওঠে। তুমি রাঁধবে? হ্যাঁ, এই একটা রাত্রি তো, একটু খেটে যাই তোমার ঘরে। হাসতে থাকে করবী। রমেশ হেসে হেসে বলে, এতক্ষণ ধরে এই কথাটা বলবার জন্য আমার মনটা ছটফট করছিল। কি কথা? এতদিন ধরে হোটেলের রান্না খেয়ে আসছি, কিন্তু আজ তুমি ঘরে থাকতে হোটেলের থেকে খাবার আনতে একটুও ইচ্ছা করছিল না। আমার হাতের রান্না খাওয়ার জন্য এতই লোভ হয়েছে তোমার? হয়েছে বই কি। করবী যেন অন্যমনস্কের মতো অন্যদিকে তাকিয়ে হঠাৎ বলে ফেলে, কিন্তু এরকম লোভ না করলেই ভালো করতে। চিরকাল এই লোভ করব। তারপর আর দেরি হয় না। বাগবাজারের গলিতে ক্ষুদ্র এক ঘরের ভিতর থেকে কয়লা পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়ে সন্ধ্যার বাতাসে। এক নববধূর হাতে ওই ঘরের ভিতরে নতুন এক গেরস্থালির আনন্দ খুট খাট আর টুং টাং শব্দ করে বাজতে থাকে থালা বাসনের আর হাতাখন্তি ও হাঁড়িকুড়ির গায়ে গায়ে। নতুন শাড়ির আঁচল কোমরে জড়ায়, হলুদ মাখা হাতের উল্টো পিঠ দিয়ে কপালের উপর থেকে এলোমেলো ও ফুরফুরে চুলের উপদ্রব ঠেলে সিঁথির দুপাশে সরিয়ে দেয় কাজ করে এক নতুন গৃহিণী। রান্না শেষ হয়ে গেল। ঘরের মেঝেতে আসন পাতে করবী। খেতে বসে রমেশ। আসনের ওপর বসে করবীর মুখের দিকে তাকিয়ে থাকে রমেশ। কি যেন বলতে চায় রমেশ, কি কথা যেন তৃষ্ণার্ত হয়ে ছটফট করছে রমেশের মনের মধ্যে। খেতে বসে আবার এত গম্ভীর হয়ে গেলে কেন? একটা কথা বলবো? বলো। একা খেতে ইচ্ছা করছে না। তার মানে? তুমিও এসো, এক থালাতে দুজনে একসঙ্গে খাই। আবার চমকে ওঠে করবী, কিন্তু কোনো কথা বলতে না পেরে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রমেশই উঠে দাঁড়ায় হেসে হেসে, অথচ বেশ শক্ত করে করবীর হাত ধরে করবীকে আসনের কাছে বসিয়ে দিয়ে রমেশ বলে, এরপর তো কাজের তাড়ায় কত সুযোগ নষ্ট হয়ে যাবে। তোমার সঙ্গে বসে এক থালাতে এভাবে খাওয়ার আনন্দ জীবনে আর কদিন পাবো খেয়ে জানে। খেতে বসে করবী। রমেশ ও করবী একসঙ্গে থালার উপর হাত চালিয়ে গরম ভাতের ছোট একটা স্তবক ভাঙে, যেন জীবনের নতুন একটা ব্রত খেলছে রমেশ ও তার ভালোবেসে বিয়ে করা সঙ্গিনী। খেতে খেতে কেমন যেন কান্না ধরা গলায় প্রশ্ন করে করবী, তোমাকে খুব খাটতে হয় বুঝি? নিশ্চয়ই, কাজ তো কাউকে দয়া মায়া করে না। জ্বর গায়ে কতদিন কাজ করতে ছুটেছি। এত খাটতে হয় কেন? পেটের জন্য। কত রোজগার করো? কোনো মাসে 50, কোনো মাসে 100, কোনো মাসে কিছুই নয়। তার ওপর আমি এক নতুন দায় জুটেছি। এবার তাহলে তুমি খেটে খেটে পাগল হয়ে যাবে বোধ হয়। মোটেই না, এবার থেকে মনের সুখে আরও বেশি খাটতে পারবো। তুমি অনেক টাকা ধারও তো করেছ। রমেশ হেসে হেসে সেই ধারের ভার যেন তুচ্ছ করে উড়িয়ে দিতে চায়। 2 বছর জোর খেটে সে ধার শোধ করে দেব, তার জন্য কোনো পরোয়া করি না। করবীর মাথাটা হঠাৎ ঝুঁকে পড়ে। হাত থামিয়ে চুপ করে বসে থাকে করবী। রমেশ প্রশ্ন করে, কি হলো, তুমি খাচ্ছ না যে? করবীর স্তব্ধ হাতটার দিকে তাকিয়ে থাকে রমেশ। তারপরে অদ্ভুত এক ব্যাপার দেখে আর্তনাদ করে ওঠে, এ কি করবী? টপ করে এক ফোঁটা জল ঝরে পড়েছে
করবীর হেট মাথার ছায়ায় লুকোনো দুটি চোখ থেকে করবীরই হাতের ওপর। হাত ধুয়ে উঠে দাঁড়ায় করবী, কোমরে জড়ানো আঁচল আলগা করে নিয়ে চোখ মোছে। তারপরেই বলে, শোনো। বলো। তুমি বাঁচতে চাও? এ কথার মানে কি করবি? যদি বাঁচতে চাও তবে এখনই পুলিশ থেকে আমাকে ধরিয়ে দাও। রমেশের চোখ থর থর করে কাঁপে। এ কথারই বা মানে কি করবি? আমি তোমাকে ঠকাতে এসেছি। আমি তোমার সজাত নই, আমি করবী নই, আমি কুমারীও নই, আমি হলাম। চেঁচিয়ে ওঠে করবী, আমি এক ভয়ঙ্কর বাপের ভয়ঙ্কর মেয়ে। আমি তোমার ঘর করতে তোমার কাছে আসিনি, পালিয়ে যাওয়ার জন্যই এসেছি। যেন থিয়েটারের একটা মেয়ে মিথ্যা একটা ঢং করছে, মজা করার জন্য আর ঠাট্টা করে মিছিমিছি রমেশকে ভয় পাইয়ে দিতে চাইছে। রাজকুমারীর সাজ সেজে এক মায়াবিনী ডাকিনী একটা রাজাকে ঠিক এই রকমই ঢং করে বেহায়ার মতো কতগুলি ভয়ঙ্কর কথা বলে পালিয়ে গেল। কি যেন সেই হতভাগা রাজাটার নামটা মনে করতে পারে না রমেশ। থিয়েটারের সেই নাটকটার নামও মনে পড়ে না। তবু ভয় পায় রমেশ। চুপ করে যেন মৃত্যুর বার্তা শুনছে রমেশ। করবীর মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে রমেশ, সত্যি এই মুখ কি এক ভয়ঙ্কর ঠগিনীর মুখ হতে পারে? আমি জানি তুমি পুলিশ থেকে আমাকে ধরিয়ে দিতে পারবে না। তুমি এত বোকা আর এত দুর্বল। গায়ের সব গহনা এক এক করে খুলে মেজের উপর রাখে করবী। এই নাও, তোমার অন্তত ১,৫০০ টাকা বাঁচল। এইবার আমাকে চুপচাপ চলে যেতে দাও। কোথায় যাবে তুমি? উত্তর দেয় না করবী। রমেশ কঠোর স্বরে চিৎকার করে, ভয়ঙ্কর বাপের কাছে ফিরে যেতে চাও? উত্তর দেয় না করবী। আমার কথার উত্তর দাও করবী। চেঁচিয়ে কেঁদে ওঠে করবী, তুমি বলো, তুমি আমাকে যেতে দিতে চাও না? শান্ত হয়ে কিছুক্ষণ ভাবতে থাকে রমেশ। তারপর ছল ছল চোখ নিয়ে করবীর হাত ধরে। যেতে দিতে ইচ্ছে করে না। তবে শোনো। কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে আর যেখানে রাখবে। আর দেরি করে না রমেশ। সেই রাত্রেই শূন্য হয়ে গেল বাগবাজারের গলির ক্ষুদ্র একটি বাসা। ঠগের মেয়ে ঠগিনী জীবনে শেষবারের মতো পৃথিবীর একটি পাড়াকে শুধু ভাবিয়ে দিয়ে সরে পড়ল তার স্বামীর সঙ্গে। ঠকিয়ে গেল শুধু একজনকে। রানাঘাট থেকে এক বিজয়বাবু এসে পরদিন সকালে যখন বাগবাজারের গলিতে এসে দাঁড়ালেন, তখন দেখে অবাক হয়ে গেলেন। সেই ঘরের দরজায় তালা ঝুলছে, নিরেট কঠিন ও নিষ্ঠুর একটা তালা। দরজার ফাঁকে উঁকি দিয়ে দেখলেন বিজয়বাবু ঘরের ভিতরটাও শূন্য। কি ভয়ানক একটা শূন্যতা! কিন্তু বেশিক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়নি। পুলিশ এসে হাত চেপে ধরতেই চেঁচিয়ে কেঁদে উঠল বিজয়বাবু নামের লোকটা। ইস, মেয়ে হয়ে বাপকে কি এমন করে ঠকাতে হয় রে ঠগিনী! এতক্ষণ শুনছিলেন ঠগিনী গল্পটি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের মধ্যে গল্পটিকে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব আগামী পর্বে। নমস্কার।